মালয়েশিয়ায় আনোয়ার ইব্রাহিম ডক্টর ইউনুস বৈঠক, জ্বালানি প্রতিরক্ষা সহ 5টি সমঝোতা স্মারক সই। ফেব্রুয়ারিতে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। We will be holding our election in coming February, middle of February. মার্কিন শুল্ক হার আরও কমাতে চলছে আলোচনা। বাণিজ্য ইস্যুতে চিঠি দেওয়া হয়েছে ভারতকে, জানালেন উপদেষ্টা বশির উদ্দিন। সস্তায় পেঁয়াজ আমদানির পরিকল্পনা। না ভোজ ফেরায় বাড়বে যোগ্য প্রার্থী, মত বিএনপির। হারানো মেরুদণ্ড ফিরে পেল ইসি, বলছে জামায়াত। স্বাগত জানিয়েছে এনসিপিও। গাজীপুরে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা। সাংবাদিককে তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ। এবং যার হাতে ক্ষমতা তারই নজর পড়ে সিলেটের পর্যটন অঞ্চলে। প্রশাসনের বিরুদ্ধে লুটপাটের সহায়তার অভিযোগ, নিয়মিত অভিযানের দাবি পরিবেশ অধিদপ্তরের। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন। আমি ইসরাত মুক্তি, আমি গালিব ইবনে রিয়াজ। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহায়তা, জ্বালানি, শিক্ষা ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত 5টি সমঝোতা স্মারক ও 2টি নোট অব এক্সচেঞ্জ স্বাক্ষর হয়েছে। মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে বৈঠক হয়। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ সহ নানা ইস্যুতে আলোচনা করেন তারা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দেশের সরকার প্রধান। সেখানে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত প্রতিবেদনে। 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরের দ্বিতীয় দিনে সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন তিনি। স্থানীয় সময় সকাল 9টায় পুত্রজায়ায় যান প্রধান উপদেষ্টা। তাকে অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এর কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেন দুই সরকার প্রধান। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন 4 উপদেষ্টা, তার বিশেষ দূত, বিডা চেয়ারম্যান, পররাষ্ট্র সচিব ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে 5টি সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খালেদ বিন নরদিন ও বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত এমওইতে সই করেন। বাকিগুলো হলো এলএনজি সরবরাহ ও দুই দেশের বাণিজ্য সংগঠনগুলোর সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত। এছাড়াও বৈঠকে উচ্চশিক্ষার সহযোগিতা বিষয়ক একটি ও কূটনৈতিকদের প্রশিক্ষণ সংক্রান্ত একটি নোট অফ এক্সচেঞ্জ সই হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আনোয়ার ইব্রাহিমকে বন্ধু বলে এ সময় সম্বোধন করেন তিনি। বাংলাদেশের পাশে থাকার জন্য মালয়েশিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, গণ অভ্যুত্থানের পর গত 1 বছরে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, রিজার্ভ বেড়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান শক্তিশালী হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা স্মরণ করিয়ে দেন তিনি। Resolve in making sure that Bangladesh goes in the right direction. We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণের আহ্বান জানান তিনি। In Malaysia, as a good friend, we are looking for investment from Malaysia, and that's what we've been discussing. We are open for business. Bangladesh has a tremendous opportunity. এবারের সফরে দেশটির একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এছাড়া প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গেও হবে মত বিনিময় সভা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। ব্যবসার জন্য বাংলাদেশ অপার সম্ভাবনাময় দেশ, তাই মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কুয়ালালামপুরে বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের পর মালয়েশিয়ান হাই কমিশন, বিডা ও MITI এর উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যেখানে উপস্থিত ব্যবসায়ীদের সঙ্গে ডক্টর ইউনূস তার প্রতিষ্ঠানের ক্ষুদ্র থেকে বড় হওয়ার গল্প তুলে ধরেন। People are all over the world, Bangladeshi young people. And now very successful young people, successful people in those countries, USA, Europe, or other places. They're in the high positions, very important positions in companies, big companies. Have a hunger to go back to Bangladesh, to do something for Bangladesh. The moment you start your business, if you're looking for people, there are people inside the country, plenty of them. But there's a whole overseas community of Bangladeshis whom you can attract very easily because they want to come back, at least for part of their life. শুল্ক হার আরও কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সাথে এখনও আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা জানান, দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারতকে চিঠি দেওয়া হয়েছে, তবে এখনও সাড়া মেলেনি। পেঁয়াজ আমদানি করার কথা ভাবা হচ্ছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, যেখান থেকে সস্তায় পাওয়া যাবে সেখান থেকে আনা হবে। আসিফ ইকবাল খানের প্রতিবেদনে বিস্তারিত। 2024-25 অর্থবছরে দেশের পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল $57 বিলিয়ন। বছর ব্যবধানে 6 বিলিয়ন বাড়িয়ে চলতি 2025-26 অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা ধরা হলো $63 বিলিয়ন। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে 2025-26 অর্থবছরের এই লক্ষ্যমাত্রার কথা জানান বাণিজ্য সচিব। জানান, সেবা খাতে এবার রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $16.5 বিলিয়ন। 2025-26 অর্থবছরে আমরা এই সার্বিক লক্ষ্যমাত্রাটা 16.50 বাড়িয়ে, শতকরা 16.50 বাড়িয়ে আমরা $63.50 বিলিয়ন অর্জন করতে পারবো বলে আমরা প্রাক্কলন করেছি এবং সেভাবে আগামী বছর চলতি অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে $63.50 বিলিয়ন। দেশীয় বিদ্যমান সংকটগুলো নিরসনের সহায়তা পেলে পোশাক খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মত দেন বিজিএমইএ ও বিকেএমইএ এর প্রতিনিধিরা। দেশীয় পর্যায়ে বেশ কিছু সংকট আমাদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। সেই সংকটগুলি যদি ওনারা অ্যাড্রেস করেন তাহলে আমি খুব নিশ্চিন্তে বলতে পারি এর চেয়ে বেশি আমরা করতে পারবো ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক আরো কমার ব্যাপারে আশাবাদী সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের শুল্ক আলোচনার মধ্যে উদ্ভাবিত হয়েছে। আমরা এইসব বিষয়ে সমাধান করার চেষ্টা করেছি এবং আমাদের যে টেকনিক্যাল ব্যারিয়ার্স, ট্রেড যে বিষয়গুলো ছিল, এগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। 20% শুল্ক আরোপিত হয়েছে আমাদের উপরে। আমাদের 15% বা তার থেকে কম করার প্রচেষ্টায় আমরা বাণিজ্য মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের যে সম্মিলিত প্রয়াস, সেটা এখনো জারি আছে। বাণিজ্যিক ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারতের বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে, তবে এখনো সাড়া পাওয়া যায়নি বলে জানান উপদেষ্টা। এছাড়া বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির কথা ভাবছে সরকার। আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি, একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। আমরা এখনো কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে। আমরা ব্যাপারটা নিয়ে মানে প্রয়োজনীয় যতটুকু সংবেদনশীলতার সাথে এটাকে অ্যাড্রেস করা দরকার আমরা সেটা করছি। আমরা তো বহুদিন ধরে পেঁয়াজ আমদানি করছি না, এক নাম্বার। আমাদের মাশাআল্লাহ আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো, তবে আমরা হয়তোবা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি এবং সেক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম কমায় দেশে প্রতি লিটারে পাম অয়েলের দাম 19 টাকা কমানো হয়েছে বলেও জানানো হয় এ সংবাদ সম্মেলন থেকে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম। বর্তমানে 75 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে দেশীয় পেঁয়াজ। দেশি পেঁয়াজের মজুত শেষের দিকে হওয়ায় বেশি লাভের আশায় কৃষক ও ব্যাপারী পর্যায়ে মজুত করে রাখায় সরবরাহ অর্ধেকে নেমেছে, যার প্রভাব পড়েছে দামেও। এমন অবস্থায় আমদানি না করলে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। কাজী মাহফুজের প্রতিবেদন।
সরবরাহ সংকটে 20 থেকে 25 ট্রাকের পরিবর্তে গেল 15 দিন ধরে খাতুনগঞ্জের পাইকারি বাজারে গড়ে 10 থেকে 12 ট্রাক পেঁয়াজের গাড়ি ঢুকছে। এতে সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে দাম। পাট ওঠার কারণে মানুষ পাটটা একটু বিক্রি করতেছে বেশি, সেই থাকার কারণে একটু পেঁয়াজের কম বিক্রি করতেছে, সেই কারণে পেঁয়াজের বাজারটা একটু হালকা একটু বাড়ছে। বাজার হলো 2600, 2700, 2800, 2-1 জায়গা বাড়ছে, 2-1 জায়গা কম। আপনার বাজার এমন থাকবে না, বাজার আপনি এক সপ্তাহের দিন 2-4-5 টাকা কমে যাবে। গেল 8 মাস ধরে এককভাবে বাজার দখলে রেখেছে দেশীয় পেঁয়াজ, সেই মজুদ এখন শেষ পর্যায়ে। নতুন পেঁয়াজ বাজারে আসতে সময় লাগবে আরও 5 মাস। এ অবস্থায় বেশি লাভের আশায় কৃষক পর্যায় ও প্রান্তিক ব্যাপারীরা পেঁয়াজ মজুদ করে রাখছে দাবি পাইকারি ব্যবসায়ীদের। এতে খুচরা পর্যায়ে দিন দিন বাড়ছে দাম। কতগুলো বড় বড় সিন্ডিকেটের হাতে এলাকায় পেঁয়াজ আছে, এরা ডেলি মন প্রতি 400-500 করে বাড়াচ্ছে। এভাবে চলতে থাকলে পেঁয়াজের দাম দ্বিগুণ হবে। রাখি ব্যাপারীরা তো পিস ছাড়েই নাই, এক একজনের 1200-1500 মন পিস আছে আমাদের এলাকায়, তারা পিস এখনো ছাড়ে নাই। এই মাস পরে ছাড়বে আর কি, ভাদ্র মাসের অর্ধে জাতীয় পিসটা ছাড়বে। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা 32 থেকে 35 লাখ টন। চাহিদার প্রায় 25 থেকে 30% পেঁয়াজ আমদানি করতে হয়। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। না ভোট ফিরিয়ে আনায় যোগ্য প্রার্থীর সংখ্যা বাড়বে বলে মনে করছে বিএনপি, আর জামায়াত বলছে হারানো মেরুদণ্ড ফিরে পেয়েছে ইসি। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে তফসিলের আগেই সশস্ত্র বাহিনী মোতায়েনের পক্ষে এবি পার্টি, আর সংস্কারবিহীন নির্বাচনে না যাবার ঘোষণা এনসিপির। রাজনৈতিক বিশ্লেষকদের মত, কমিশন ক্ষমতা প্রয়োগের দৃষ্টান্ত স্থাপন করতে পারলেই নির্বাচনী মাঠ নিরপেক্ষ থাকবে। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ভোটের আলোচনায় নির্বাচনকালীন সময় ইসির ভূমিকা, আরপিও নিয়ে তোড়জোড় দেখা যায়। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে কিভাবে একটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তা উল্লেখ থাকলেও আওয়ামী লীগ আমলের সবশেষ 3টি নির্বাচন আরপিওর বিধানকে তোয়াক্কা না করে দিনের ভোট রাতে অনুষ্ঠিত করেছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ যখন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দেখছে, তখন আওয়ামী আমলের দলীয়করণের কালিমা থেকে ইসিকে মুক্ত করে জনগণের আস্থায় ফেরাতে উদ্যোগী বর্তমান নাসির কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশে না ভোট ফিরিয়ে আনা, ইভিএম সম্পর্কিত সব বিধান বাতিল, হলফনামার তথ্য গোপনের শাস্তি, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলে সেই দলের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বাতিলের মতো গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। ইসির এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টির মতো দলগুলো। না ভোট ফিরিয়ে আনায় যোগ্য প্রার্থীর সংখ্যা বাড়বে বলে মনে করছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হারুনুর রশিদ। আর এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের মত, নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই সশস্ত্র বাহিনীকে নিযুক্ত করলে নিরপেক্ষ ভোটের পরিবেশ তৈরি সম্ভব হবে। ফোর্স 80,000 যদি আপনি এখনই ডিপ্লয় না করেন, পুরো ইলেকশনের যে ক্যাম্পেইনের যে প্রচারণার মধ্যে যে ভায়োলেন্সটা হবে, এটা ডিল করা যাবে না। অথবা আমরা নির্বাচন কমিশনকে বলছি, এটা তফসিল ঘোষণার পরে না, এটা এখন থেকে এই 80,000 অথবা আমি বোধ করি এটাকে ডাবল করা দরকার। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সকল প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবে, তার চাইতেও যোগ্যতম উপযুক্ত প্রার্থীরা হয়তো বিভিন্ন দল থেকে নমিনেশন না পেতে পারে, যে ক্ষেত্রে ওই দলেরই ভোটাররা, ওই দলেরই সমর্থকরা না ভোট দেওয়ার সুযোগটা পেতে পারে। জামায়াত নেতা ও দলটির আইনজীবী শিশির মনির মনে করেন, নির্বাচন কমিশন আরপিও সংশোধনের মধ্য দিয়ে প্রমাণ করেছে হারানো মেরুদণ্ড ফিরে পেয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন আরপিও সংশোধনকে ও না ভোটকে স্বাগত জানালেও জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে না যাবার ঘোষণা দিয়েছেন। যদি আমরা সংস্কারবিহীন নির্বাচনের দিকে অগ্রসর হই, এই কারণে নির্বাচনের যে সময়কাল বলা হয়েছে আমাদের আপত্তির জায়গা নেই, কিন্তু সংস্কারকে পাশ কাটিয়ে যদি নির্বাচন করা হয় সেখানে অবশ্যই আমরা আপত্তি করব। আরপিও সংশোধন করে যা করা হচ্ছে তাতে মনে হচ্ছে বাংলাদেশে একটা নির্বাচন কমিশন যে মেরুদণ্ড নিয়ে বেঁচে আছে তা তার প্রমাণ। এবং পৃথিবীতে নির্বাচন কমিশনগুলো এত স্ট্রং ভূমিকায় অবতীর্ণ হয় যেখানে তৎকালীন সরকার কিংবা প্রার্থীরা ভয়ে অতিষ্ঠ থাকে। রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সারের মতে, নির্বাচন কমিশন তার আরোপিত ক্ষমতার যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেই নির্বাচনের মাঠ ভোটার ও রাজনৈতিক দলগুলোর পক্ষে থাকবে। এই ক্ষমতাগুলো তাদেরকে দারুণ প্রতিষ্ঠান হিসেবে সামনে এগিয়ে রাখবে। এবং আপনি যদি 2-3টি ঘটনা ঘটাতে পারেন, আপনি চিন্তা করতে পারবেন না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচন কমিশন কত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠবে।
আমরা মনে করি এই আরপিও সংশোধনী ইতিবাচক। এতে নির্বাচনের মাঠ জনগণের পক্ষে থাকবে, ভোটারদের পক্ষে থাকবে। গণপ্রতিনিধিত্ব আদেশে নির্বাচনী বিভিন্ন অপরাধের জন্য কি কি শাস্তি আছে তার উল্লেখ থাকলেও বাস্তবতা হলো অতীতে নির্বাচনের মাঠে এগুলোর যথাযথ ব্যবহার খুব লক্ষ্য করা যায়নি। এখন দেখার বিষয় KM নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন কমিশন ভোটের মাঠে আরপিওর বিধান কতটুকু বাস্তবায়ন করতে পারে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। জাতীয়তাবাদী শক্তিকে আক্রমণ করে একটি গোষ্ঠী আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বনানী কবরস্থানের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, গোটা জাতি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে, তবে একটি গোষ্ঠী নির্বাচন নিয়ে কূটকৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। অনেকে আবার ফ্যাসিবাদ কায়েমের জন্য উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। চাঁদাবাজি দখলবাজিতে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান রুহুল কবির রিজভী। এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূটকৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তাধীন সব মামলা দ্রুত দৃশ্যমান হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ঝুলে থাকা মামলাগুলোর পুনর্তদন্ত হবে বলে জানান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে দুর্নীতি দমন কমিশনের রংপুর জেলা ও বিভাগীয় সমন্বিত কার্যালয়ের ভিত্তি স্থাপন শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, কাউকেই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার বলে মন্তব্য করেন তিনি। নির্মাণ কাজের স্থানটিতে চলে গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরও কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। বেশ কিছু পুরনো মামলা আছে, নতুন মামলাও আসছে। আমরা পুরনো অনেক মামলা বিভিন্ন কারণে ধামাচাপা অবস্থায় ছিল, এগুলি আপনারা জানেন, এই কারণে আমি ব্যাখ্যা করতে চাই না। আমরা সেই মামলাগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছি এবং নতুন যে মামলাগুলি আছে সেগুলি আমরা দেখছি। শেখ হাসিনার আইনজীবী হতে চেয়ে ট্রাইব্যুনালে সিনিয়র আইনজীবী JI খান পান্নার আবেদন নাকচ করেছে ট্রাইব্যুনাল। আদালত আবেদনের পর্যবেক্ষণে বলেন, এতদিন পরে এসে এখন আর সেই সুযোগ নেই। এদিকে জুলাই আন্দোলনে চাংখারপুলে আনাস সহ 6 জন হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দেন শহীদ জুনায়েদের বাবা শেখ জামাল হাসান সহ 2 জন। এদিন সাভারের ইয়ামিন হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য 14 সেপ্টেম্বর এবং শাপলা গণহত্যা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 12 নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ব্যাড না গুড বা অন্য কিছু এটা বলেননি, উনি বলেছেন যে আপনার এই পর্যায়ে এটা করার সুযোগ নাই। 22 জনকে হত্যা করা হয়েছে, আরও তদন্ত চলছে, সেটার জন্য আমরা সময় চেয়েছি। কয়েকজন গ্রেপ্তার হয়েছে, গুলি করেছিল যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা 4 উইক সময় চেয়েছি, 14 সেপ্টেম্বর ধার্য করেছেন। আর শাপলা হত্যাকাণ্ডের জন্য আমরা 3 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে এই সময় মঞ্জুর করেছে। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর CMM কোর্টে মানহানির মামলা হয়েছে। বেলা 12টায় গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। এতে বলা হয়, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন।
তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে। পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে শুনানি হয়। পরে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত। যেহেতু এটা ফেসবুকে সার্জিস আলম একাই স্ট্যাটাস দিয়েছেন, আমরা সার্জিস আলমকে একজনকেই এই মোকদ্দমায় আসামি করেছি। ইতিমধ্যে নির্বাচন ডিক্লেয়ার করেছে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সে এই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে। এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম বন্দর থানার এক পুলিশ সদস্য। গতকাল রাতে অভিযান চালাতে গেলে সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। সাথে যুবলীগের কর্মীরাও যোগ দেন। পরে অভিযান চালিয়ে আটক করা হয় 18 জনকে। উদ্ধার করা হয় বিপুল ধারালো অস্ত্র। শোয়েব রহমানের প্রতিবেদন। সোমবার রাতে নগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। পুলিশ বলছে তাদের উপস্থিতি দেখে অতর্কিত হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের কর্মীরা। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন পুলিশের এসআই আবু সাইদ রানা। মাথায় ও হাতে গুরুতর জখম হয় তার। পুলিশ জানায় ঘটনার পরই অতিরিক্ত ফোর্স নিয়ে খালপাড় এলাকায় অভিযান চালায় বন্দর থানা। এ সময় 18 জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র। যারা পুলিশের ওপর হামলা করেছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ সহ আরো অন্যান্য সংগঠনের লোকজন হঠাৎ করে একটা মিছিল বের করেছে। দেখতে পেয়ে তাদেরকে ধাওয়া দেওয়ার পর সাথে সাথে তারা অতর্কিতভাবে তাদের হাতে চাপাতি ছোরা এগুলো ছিল, অস্ত্র ছিল। তারা আমাদের একজন সাব ইন্সপেক্টর আবু সাইদ রানা তার উপরে অতর্কিত আক্রমণ করে। আমাদের এলাকায় কোনো চাঁদাবাজ সন্ত্রাসী আমরা থাকতে দেব না। আমরা প্রতিনিয়ত অভিযান অব্যাহত থাকবে। আমরা গতকালকে অভিযান পরিচালনা করে 18 জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত প্রকৃত রহস্য উদ্ঘাটন করে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আহত এসআই রানা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। রাতেই তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। সিলেটের পর্যটন অঞ্চলে অবাধে হরিলুট হচ্ছে প্রাকৃতিক সম্পদ। ভোলাগঞ্জের সাদা পাথর, ভোলাগঞ্জ ছাতক রোপ লাইনের লোডিং স্টেশন, কোম্পানিগঞ্জের শাহ আরেফিন টিলা, এমনকি পরিবেশ সংকটাপন্ন এলাকা জাফলং থেকেও গত কয়েক মাসে লুট হয়েছে শত শত কোটি টাকার পাথর ও খনিজ সম্পদ। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিকভাবে প্রভাবশালী মহল ও প্রশাসনের গাফিলতির সুযোগে এই ধ্বংসযজ্ঞ চলছে। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। প্রকৃতিকন্যা সিলেটে কিছুদিন আগেও যেখানে প্রকৃতি সাজাতো স্বপ্নের রং, সেখানে এখন চলছে লুটপাটের এক মহোৎসব। পাখির চোখে দেখলে মনে হবে যেন ভূমিকম্পে উলটপালট হয়ে গেছে রূপ বৈচিত্র্যের এই স্থান। ভোলাগঞ্জের সাদা পাথর, জাফলংয়ের নীল জলরাশি আর শাহ আরেফিন টিলা কিংবা ভোলাগঞ্জ ছাতক রোপলাইনের লোডিং স্টেশন সবই আজ পাথর খেকুদের কোরাল গ্রাসে ক্ষতবিক্ষত। অবৈধ পাথর উত্তোলনের কারণে নষ্ট হয়েছে নদীর কলতান আর পানি পাথরের জলধ্বনির। বিলীন হয়েছে সবুজ পাহাড়ের বুক। সব মিলিয়ে প্রকৃতি রূপ নিচ্ছে ধ্বংসস্তূপে। স্থানীয়রা বলছেন, সময়ের পালাবদলে যার হাতে ক্ষমতা তিনি ভক্ষণ করছেন প্রকৃতি প্রদত্ত এসব সম্পদ। রাজনৈতিক ও আর্থিকভাবে ক্ষমতাবানরাই আড়ালে থেকে এসব লুটপাটের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তাদের ইন্ধনেই প্রশাসনিক সহযোগিতায় ধ্বংস হচ্ছে সিলেটের প্রাকৃতিক লীলাভূমি। প্রকৃতি নষ্ট হচ্ছে এবং সিলেটের যে সুনাম যেগুলো সেগুলোর জন্য ক্ষুণ্ণ হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক অপশক্তি ব্যবহার করে এবং প্রশাসনিক বল খাটিয়ে এখানে লুটপাট চলতেছে। 24 ঘন্টা পাথর চুরি হয়েছে এবং তাদের সাথে জড়িত কারা, বর্তমান যারা
রাজনৈতিক দল তথাকথিত এবং প্রশাসন সাদা পাথর ধ্বংসের শেষ প্রান্তেই চলে যাচ্ছে। আমি স্পষ্টভাবে বলবো যে আসলে রাজনৈতিক ছত্রছায়ায় কিন্তু এই কাজগুলো হয়, এবং যখনই যে দল ক্ষমতায় থাকেন কিংবা পেশি শক্তিতে বলীয়ান থাকেন তারাই কিন্তু এই কাজটুকু করেন, কিংবা যারা করেন তাদের ছত্রছায়া থেকেই করেন। পরিবেশ অধিদপ্তরের দাবি, অবৈধ পাথর উত্তোলন ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হয়, আর সীমান্ত এলাকায় প্রাকৃতিক সম্পদ রক্ষায় টহল জোরদার করেছে বিজিবি। পাশাপাশি পর্যটন রক্ষায় জেলা ও বিভাগ সহ মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগের কথা জানালেন তারা। ওইখানে নিয়মিত মামলাও করতেছে, বিশেষ করে পাথর এবং বালি যেটা উত্তোলন, অবৈধ উত্তোলন, ওইখানে কিন্তু উত্তোলন নিষেধ, যেটা ইসি এরিয়ার মধ্যে। এছাড়াও অন্যান্য যে এলাকায় বালু উত্তোলন আছে ওইটাও এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট থেকে আমরা বিভিন্ন সময় স্থানীয় প্রশাসনের সাথে যৌথভাবে বিভিন্ন অভিযান চালাই, এবং সেই ক্ষেত্রে এই অভিযানগুলো অব্যাহত আছে। বিউপির পাশে যে পাথর যেগুলো আছে সেগুলো যাতে কেউ নিতে না পারে, চুরি করতে না পারে, সেজন্য কিন্তু আমাদের টহল এখানে আছে, সেজন্য কিন্তু পাথরগুলো এখানে রয়ে গেছে, এবং এটা ঘিরেই কিন্তু স্পটটা। বাট আমরা এই কাজের জন্য আমাদের এই বর্ডারের যে এলাকাগুলো আছে যেখানে এই স্পটগুলো, সেখানে জনবল বাড়িয়েছি আমরা, রাত দিন টহল দিচ্ছে, বিকজ রাতেও কিন্তু চুরি করার একটা টেন্ডেন্সি থাকে তাদের। 2 বছরের জেল বেশ কয়েকজনকে দেওয়া হয়েছে। সো এইভাবে পর্যায়ক্রমে কিন্তু জেলা প্রশাসন থেকে এবং বিজিবির সমন্বয়ে যে মোবাইল কোর্ট হচ্ছে তাদের শাস্তির পরিমাণ আস্তে আস্তে বাড়ানো হবে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন স্থানগুলো রক্ষা করা এখন সময়ের দাবি, না হয় ভবিষ্যতে হুমকির মুখে পড়বে পরিবেশ, ক্ষতিগ্রস্ত হবে বিনিয়োগ। গুলজার আহমেদ, এখন সিলেট। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে। এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে যুক্ত হয়েছেন আজহার লিমন। মনোনয়ন ফর্ম বিক্রি ঘিরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, এবং প্রথম দিনে এখন পর্যন্ত কতগুলো ফর্ম বিক্রি হয়েছে? মুক্তি, মূলত আজকে থেকে তো ফর্ম বিক্রি শুরু হলো, এবং এটি টানা 7 দিন চলবে। আগামী 18 আগস্ট পর্যন্ত এই মনোনয়ন ফর্ম বিক্রিটা চলবে। প্রথম দিনে আমি এই যে চিফ রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় নবাব আলী সিনেট ভবনে, এই কার্যালয়টি, এখানে আমি চিফ রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন। তো উনি আমাকে যেটি জানিয়েছেন যে কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য এখন পর্যন্ত 7টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে, এবং এর মধ্যে ভিপি পদের জন্য, জিএস পদের জন্য এইরকম শিক্ষার্থীরা নিয়েছেন। এবং বলতে পারি যে টানা 7 দিন ধরে তো চলবে। আজকে এই ফর্ম বিক্রির প্রথম দিনে একটু নিরুত্তাপই দেখছি। হলে হলে আমরা ঘুরেছি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঙিনা, সেখানে ডাকসু নিয়ে আলাপ আলোচনা আছে, কিন্তু এই যে ফর্ম বিক্রি করা নিয়ে যে একটা সমাগম, সেটি এখনও শুরু হয়েছে মুক্তি, এটি বলা যায় না। আমি চিফ রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বললাম, উনি যেটি বলছেন যে গতকাল যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, এই ভোটার তালিকায় যারাই আছে তারাই এই ডাকসু বা এই যে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ, এই 2 জায়গাতেই তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। উনি আমাকে যেটি জানালেন যে এই কেন্দ্রীয় যে ছাত্র সংসদ, এখানে মনোনয়ন ফর্ম একদম ভিপি থেকে সাধারণ যে সদস্য, সেই পদের জন্য 300 টাকা করে এই মনোনয়ন ফর্ম বিক্রি করা হচ্ছে, বা 300 টাকার বিনিময়ে এখান থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফর্ম নেওয়া যাচ্ছে। আর হল সংসদের ফর্মগুলো বিক্রি হচ্ছে বা বিক্রি করা হচ্ছে 200 টাকায়। এখানে আমরা যেটি দেখছি যে আজকে মূলত বিশেষ করে যারা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত, এই ধরনের যারা প্রার্থী, স্বতন্ত্র, এরাই এখান থেকে মনোনয়ন ফর্ম নিলেন। নিরাপত্তা মঞ্চ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মঞ্চ আছে, তারা নিলেন। তারা আবার এই বিগত আমলে তাদের মধ্যে কেউ কেউ ছাত্রলীগের নেতা ছিলেন, কিন্তু তারা আবার এই জুলাই আন্দোলনের ভূমিকা আছে। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে কেউ ভোটাররা এই নির্বাচনে অংশ নিতে পারবেন। ছাত্রলীগ বা এই ধরনের যারা আছেন তারা যদি অপরাধ না করে থাকেন, ভোটার তালিকায় যদি নাম থাকেন, তাহলে তাদের এই নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। তো এই ছিল এই সিনেট ভবন থেকে আমার কাছে থাকা সবশেষ। সহকর্মী আজহার লিমন যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে।
জলবায়ু পরিবর্তনের কারণে শীত গ্রীষ্ম মানছে না ডেঙ্গু। উষ্ণ আবহাওয়া এবং থেমে থেমে হওয়া বৃষ্টি ডেঙ্গু মৌসুমের পরও বাড়াচ্ছে আক্রান্ত এবং মৃত্যুহার। বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক মৌসুমেও বৃষ্টিপাতের এই ধারা চলতে থাকলে ডেঙ্গুর প্রকোপ আগস্ট ও সেপ্টেম্বরেও বাড়বে 2 থেকে 3 গুণ। দেখুন মেহরিন আনির প্রতিবেদনে। জলবায়ু পরিবর্তনের প্রভাব যেন হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে এই বর্ষা মৌসুমেও। থেমে থেমে বৃষ্টির মাঝেও সূর্যের তাপে হাঁসফাঁস জনজীবন। চিরচেনা বর্ষার রূপ যেন পাল্টে দিচ্ছে জলবায়ুর এই পরিবর্তন। ফলে শীত গ্রীষ্ম মানছে না ডেঙ্গু। আবহাওয়া অফিস বলছে, ব্রেক মনসুনের প্রভাবে দেশ জুড়ে থেমে থেমে বৃষ্টি চলমান থাকলেও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। মনসুনের যে বর্ষাকালটা ব্রেক থাকে আর কি, ব্রেকটা এখন তো ব্রেক চলছে, ব্রেক মনসুন যেটা বলি। তাপমাত্রার কথা বলছে, যে গরম অনুভূতি হওয়ার কথা বলছে, এটা এই পরিস্থিতি আগামী 24 ঘন্টার কিন্তু আগামীকালকে তাপমাত্রা এই অবস্থায় থাকবে। আগামীকালকের পথে তাপমাত্রাটা অনেকটা কমে আসবে, বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা বাড়বে। বৃষ্টিপাতের এই হেরফের এবং তাপমাত্রার এই পরিবর্তন দিন দিনই বাড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ। থেমে থেমে হওয়া বৃষ্টি স্বস্তি দিলেও এর ফলে জমে থাকা পানিতেই জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। এতে বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্তের হার এবং মৃত্যু। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ছাড়িয়েছে 100। চিকিৎসকরা বলছেন, সামনে শুষ্ক মৌসুমেও বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়বে, তাই প্রয়োজন পর্যাপ্ত প্রস্তুতি। এডিস মশা আসলে প্রজননের জন্য তার পানি, উষ্ণতা এবং আর্দ্রতা, এই দুটোই প্রয়োজন। তো বর্তমানে আমাদের এই বর্ষা সিজনে যেরকম দেখা যাচ্ছে যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং সাথে আবার উষ্ণ একটা আর্দ্র আবহাওয়া তৈরি হচ্ছে। সুতরাং এই বছরের এই আবহাওয়াটা ডেঙ্গু রোগীর যে মশা, এডিস মশার প্রজননের জন্য একটি আদর্শ একটি পরিবেশ আছে এখন সামনে, এবং এটা আরও বাড়বে এবং আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। গবেষকরা বলছেন, জলবায়ুর এর পরিবর্তন বর্ষাকালকে এমন এক পরিস্থিতিতে নিয়ে গিয়েছে যেখানে মশার দ্রুত বিস্তার এবং ভাইরাস সংক্রমণ সহজ হয়। তাই জুলাইয়ের তুলনায় আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়বে 2 থেকে 3 গুণ। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই এই মাসে, বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গু জুলাইয়ের তুলনায় 2 গুণ বা 3 গুণ হওয়ার একটি ঝুঁকি আছে। বৃষ্টি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে এই রোগটি আরও বাড়বে, কারণ এডিস মশার প্রজনন জমা পানিতে বৃদ্ধি পাবে। ডেঙ্গু বিস্তার রোধে মশক নিয়ন্ত্রণের পাশাপাশি স্থানীয় সরকারের কার্যকরী পদক্ষেপ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেহরিন আনি, এখন, ঢাকা। চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে এক ইউপি সদস্য তার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন যে গুলির ঘটনাটি কখন ঘটেছে এবং গুলিবিদ্ধ ইউপি সদস্য তার ছেলের এই মুহূর্তে শারীরিক অবস্থা কেমন? উপজেলার বড়হাটি ইউনিয়নের কুমিরাঘোনা এলাকাতে ঘটনা ঘটে। আমরা যেমনটি এলাকাবাসী এবং আহত যারা হয়েছেন তাদের স্বজনদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন মূলত আহত রফিক, যিনি ওই ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, তো তিনি মূলত একই এলাকার একটি বাজার কমিটির সভাপতিও, এমনটি আমরা জানতে পেরেছি। গত মধ্যরাতে অর্থাৎ 12টার পরে তিনি যখন বাজার থেকে বাসার দিকে ফিরছিলেন, তখনই মূলত এই ঘটনা ঘটে। অর্থাৎ যখন বাড়ির কাছাকাছি পৌঁছাচ্ছিলেন, তখন দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে ধারালো অস্ত্র দিয়ে এবং তার 2 হাত 2 পা জখম করে। তার চিৎকার শুনে মূলত ঘর থেকে তার 2 সন্তান যখন বেরিয়ে আসে, তাদেরকেও কিন্তু এলোপাতাড়ি গুলি করা হয় এবং সেখানে তার 2 ছেলেও আহত হয়েছে, আমরা এমনকি জানতে পেরেছি। পরবর্তীতে তাদেরকে আসলে চট্টগ্রাম লোহাগাড়ার যে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। এরপরে মূলত সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা এখন যেখানে রয়েছি এখানে অর্থাৎ ক্যাজুয়ালিটি বিভাগে তাদেরকে নিয়ে আসা হয় এবং সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, যিনি ইউপি সদস্য মোহাম্মদ রফিক, তিনি কিন্তু গুরুতর আহত হয়েছেন এবং এখনো কিন্তু আশঙ্কা মুক্ত নয়, এমনকি জানিয়েছেন। তো আমরা আসলে ঘটনার কারণ হিসেবে যেটা জানতে পেরেছি, সেটি হলো মূলত ডাকাতির উদ্দেশ্যে এমন ঘটনা ঘটতে পারে, প্রাথমিকভাবে এমন ধারণা করছেন স্থানীয় এবং স্বজনরা।
এটা ছিল আমার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঘটনার সর্বশেষ। এবারে খেলার খবর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চতুর্থ দিনের মতো ফিটনেস ট্রেনিং করেছে টিম বাংলাদেশ। ক্রিকেটারদের নিবেদন ও চেষ্টায় সন্তুষ্ট স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নেথান কেলি। তিনি বলেন, বাংলাদেশে ফিটনেস নিয়ে খুব বেশি কাজ না হলেও ঘরোয়া ও জাতীয় দলের কোচদের নিয়ে চলছে ফিটনেস কার্যক্রম। লক্ষ্য দক্ষ অ্যাথলেট তৈরি। আরও জানাচ্ছেন ফারহান ইহসান। গেল 6 আগস্ট থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের এক সপ্তাহব্যাপী ফিটনেস ট্রেনিং। মিরপুরে চতুর্থ দিনের মতো কঠোর অনুশীলন সেরেছে লিটন মিরাজ শান্তরা। ক্রিকেটারদের পরিশ্রম, অধ্যাবসায় ও নিবেদনে সন্তুষ্ট স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ কেলি। পাশ ফেলের চেয়ে খেলোয়াড়দের উন্নতির দিকে ফোকাস তার। Bangladesh is that we play pretty much 12 months of the year. A lot of the more western sides generally have an off season. We don't get that luxury here. So when we get these small windows, we try and do some physical work and some physical testing. We use the testing to understand what areas we need to emphasize in each player's individual training. তরুণ খেলোয়াড়দের পারফরমেন্সে সন্তুষ্ট নাথান। খেলোয়াড়দের রানিং, জিম সেশন ও সার্বিক পারফরমেন্সে উন্নতি আনাই মূল লক্ষ্য। সপ্তাহব্যাপী এই ট্রেনিং এর পরপরই খেলোয়াড়রা এশিয়া কাপ কিংবা বড় মঞ্চে চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বলে মনে করেন কেলি। The biggest challenge for us is finding opportunities to do big chunks of physical work. So we only get little small windows, so we're constantly fighting that battle of trying to get physical work in wherever we get those opportunities, yeah. যে কোনো অ্যাথলেটের ফিট থাকাটা গুরুত্বপূর্ণ, তাই শুধু ক্রিকেট না বরং ফুটবল কিংবা রাগবি খেলোয়াড়দের মতো ফিটনেসকে গুরুত্ব দিতে চান কেলি। একজন ব্যাটারের মনোযোগ বাড়ানো, পাওয়ার হিটিং ও বোলারদের লম্বা স্পিডে বল করতে ফিটনেসের বিকল্প নেই। If you're a batsman with more power, you've got more options. You can hit the ball over the top. If you're fast between the wickets, you can push the running between the wickets. As you know, if you're athletic in diving and rolling and tumbling, you can make plays in the field. And obviously being aerobically fit is really important for our players to maintain their concentration when they're batting for long periods of time. বিসিবিতে বর্তমানে কন্ডিশনিং ও ফিটনেস কোচ হিসেবে কাজ করছে 3 জন, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দেশগুলোতে আছে 20 থেকে 30 জন কোচ। বাংলাদেশও ঘরোয়া আন্তর্জাতিক পর্যায়ে আরও ফিট ক্রিকেটার তৈরি করতে সবার সদিচ্ছা ও একযোগে কাজ করার আহ্বান জানালেন এই কোচ। সাথে জানালেন উন্নতির সুযোগ দেখছেন সবখানে। ফারহান ইহসান, এখন, ঢাকা। শেষ করছে এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়ায় আনোয়ার ইব্রাহিম ডক্টর ইউনুস বৈঠক। জ্বালানি প্রতিরক্ষা সহ 5টি সমঝোতা স্মারক সই। ফেব্রুয়ারিতে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। We will be holding our election in coming February, middle of February. মার্কিন শুল্ক হার আরও কমাতে চলছে আলোচনা। বাণিজ্য ইস্যুতে চিঠি দেয়া হয়েছে ভারতকে, জানালেন উপদেষ্টা বশির উদ্দিন। সস্তায় পেঁয়াজ আমদানির পরিকল্পনা। না ভোট ফেরায় বাড়বে যোগ্য প্রার্থী মত বিএনপির। হারানো মেরুদণ্ড ফিরে পেল ইসি, বলছে জামায়াত। স্বাগত জানিয়েছে এনসিপিও। গাজীপুরে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা। সাংবাদিককে তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ। এবং যার হাতে ক্ষমতা তারই নজর পড়ে সিলেটের পর্যটন অঞ্চলে। প্রশাসনের বিরুদ্ধে লুটপাটের সহায়তার অভিযোগ, নিয়মিত অভিযানের দাবি পরিবেশ অধিদপ্তরের। এই ছিল এখন দুপুরে। ধন্যবাদ সবাইকে।